আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ শরীফ স্যারকে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, সেই সাথে বিশ্ব মানবতার মুক্তিদূত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার একটা কমন কথা সবাই মানবেন, আশা করি ইনশাআল্লাহ। কমন কথাটা হলো, আমরা যদি কন্টিনিউ স্টাডি না করি তাহলে হোমিওপ্যাথি পড়াশোনা করে কোনো লাভ নাই। আপনারা চালু রাখবেন, যে পড়াগুলো হচ্ছে, যে ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো অবশ্যই আমাদের রিভাইসের প্রয়োজন আছে। সামনের দিকে পড়বো, পিছনে ভুলে যাব, তাহলে কিন্তু হবে না। আর আমাদের সফলতা নির্ভর করবে কিসের উপর? আমাদের পরিশ্রমের উপর। আমরা যে যত বেশি পরিশ্রম করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি সফলতার মুখ দেখাবেন ইনশাআল্লাহ। তাই আমরা প্রতিদিনের ক্লাসগুলো ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে আমরা শুনবো এবং কন্টিনিউ করার চেষ্টা করব। যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আপনি আমি একটা সময় ইনশাআল্লাহ ভালো মানের ডাক্তার হতে পারবো। সেই জন্য কন্টিনিউ স্টাডির বিকল্প নাই। আর আমি এই প্ল্যাটফর্মে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই যে আমরা এখানে যারা আছি সবাই মিলে আমরা স্টাডি করে এখানে যারা আছি সবাই গুণগত মান সম্পন্ন ডাক্তার হব ইনশাআল্লাহ। যাই হোক, আমি যেটা আলোচনা করেছিলাম কেমোমিলার আলোচনা, সেখানে কেমোমিলার মাইল্ড সিমটম আমি তুলে ধরেছিলাম গতকালকের ক্লাসে, যে ওরা কেমন হয়। ওদের সাথে, ওই কেমোমিলার সাথে ইগনেশিয়া, কোলুসিন্থ এবং স্টেফিসিগ্রিয়ার একটা তুলনামূলক আলোচনা আমি করেছিলাম। আমরা যদি মেডিসিনের যখনই কমন পাবো, ধরুন আমি এবং সানাউল্লাহ স্যার দুজনের সাথে আমাদের গঠনগতভাবে অনেকটাই মিল আছে। এখন যেহেতু ওই দিক থেকে মিল, তাহলে সানাউল্লাহ স্যারের সাথে আমাকে আপনারা যদি পার্থক্য খোঁজার চেষ্টা করুন, কোনো না কোনো জায়গায় পার্থক্য খুঁজে পাবেন। যদিও সাধারণ দৃষ্টিতে দুজনই হুজুর টাইপের মানুষ। এই জন্যে যখনই আমাদের মেডিসিনগুলো কমন হয়ে যাবে, একই লক্ষণ, একাধিক মেডিসিন আমরা যখন পাবো, তখন আমরা ঘাবড়ায়ে যাব না। কেন? কারণ এখান থেকেই আমি পার্থক্য বের করার জন্য সচেষ্ট হব। আমি চেষ্টা করব পার্থক্য খুঁজে বের করে সেগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। দেখুন, আমি বারবার বলি আপনাদেরকে, আমি খুব জানি তা কিন্তু না, শুধুমাত্র আপনাদের ক্লাসটাকে মানে আকর্ষণীয় করার জন্য এবং তথ্যবহুল করার জন্য এবং আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য আমি ক্লাসগুলো করে থাকি। এমনকি আজকে ক্লাস আছে বিদায় আমার অনেকগুলো মেটেরিয়া মেডিকা দেখতে হয়েছে। তো আমি চাই আমরা সবাই বেশি বেশি মেটেরিয়া মেডিকা পড়বো, বেশি বেশি করে ঔষধের সাথে ঔষধের পার্থক্য খুঁজে বের আমরা অবশ্যই করব ইনশাল্লাহ। তাহলে আমি গতকালকের কথাগুলো পুনরাবৃত্তি করলাম না, শুধু মূল পয়েন্টগুলো আমি আপনাদেরকে বলছি। যেমন বলেছিলাম যে ওরা হয় কর্কশবাসী, উগ্র মেজাজি, সহজে ঝগড়া করে বসে, ওদের দিকে তাকালে ওরা কষ্ট পায়, ওরা ওরা আপনার ওই রাগান্বিত হয় এবং ওদের অসুস্থতার তীব্রতা যত বেশি বাড়বে, অসুস্থতা যত বাড়বে, তত বেশি তাদের গালিগালাজ করার প্রবণতা, রাগ দেখানোর প্রবণতা এবং অস্থিরতার একটা প্রবণতা বহু গুণে বেড়ে যাবে অন্যান্য মেডিসিনের তুলনায়। আমাদের মেটেরিয়া মেডিকাগুলো কে লিখেছেন? কোনো না কোনো ডাক্তার, কোনো না কোনো মানুষ লিখেছেন। এক একজন এই মেডিসিনটাকে এবং প্রত্যেকটা মেডিসিনই নিজের মতো করে মেটেরিয়া মেডিকা লিখে থাকেন এবং তার অভিজ্ঞতার আলোকে কিছু কিছু স্পেশাল বিশেষ বিশেষ লক্ষণ তুলে ধরেন, যেটা অন্য মেটেরিয়া মেডিকাতে হয়তো পাওয়া যাবে না। আমরা ওই স্যারদের লিখিত মেটেরিয়া মেডিকা থেকে এই
আপনার ভিন্ন ভিন্ন লক্ষণগুলো সংগ্রহ করে আমাদের ব্রেনের মেডিকা আরো বড় করে তুলব। কিন্তু কখনোই আমরা এটাকে কঠিন ভেবে করব না। যদি আমরা কঠিন ভেবে করি তাহলে পুরো আমাদের যে স্বপ্নটা, সেই স্বপ্নটাই ভেসে যাবে, সেই স্বপ্নটা নষ্ট হয়ে যাবে। সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমি যেভাবে ইনশাল্লাহ নিয়ত করেছি, যেটা আমি সকল চাকরির আপনার প্রিপারেশন থেকে আমি দূরে সরে আসছি, এই বলে না যে আমি কি মানে আমার ব্রেইন কম এই জন্য না, যে আমি পারি না এই জন্য চাকরি থেকে ফিরে আসছি, তা কিন্তু না। কারণ আপনারা আপনারা মনে করতে পারেন যে আমার বয়সটা বেশি, আসলে আমার সার্টিফিকেটে আমার বয়স হলো মাত্র 26 বছর বয়স। এখন সার্টিফিকেটে 26, তাও রানিং, 25 পার হয়ে 26-এ পড়লো মাত্র। তার মানে এখনো 5 বছর স্টাডি করা যায়, কিসের জন্য? চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য। কিন্তু আমি একটা কথা আমি আমার পরিবারকেও বলেছি, যে আমার বাবার সম্পত্তিও যদি নষ্ট করতে হয়, এরপর আমি হোমিওপ্যাথি ছাড়া অন্য কিছু করব না। সেই ধারাবাহিকতায় আমার ইচ্ছে হলো আমি যা শিখবো আপনাদেরকে নিয়ে আলোচনা করব, এবং আমরা সবাই ভালো মানের ডাক্তার হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে দেখুন আমাদের এই কেমোমিলার আপনার যে রাগের প্রবণতা, তীব্রতার প্রবণতা, এগুলো যদি আমরা কম্পেয়ার করি তাহলে অন্যান্য মেডিসিন থেকে আমাদের আজকের এই কেমোমিলা সবার আগে অবস্থান করবে। এটা হলো মেইন বিষয়। এটাকে দুর্বল ভাবার কোনো সুযোগ আমাদের হাতে নাই। অর্থাৎ তীব্র ব্যথার সাথে সাথে ওরা তীব্রভাবে গালিগালাজ করবে, তীব্রভাবে ওদের রাগ প্রকাশ করবে এবং অস্থির হয়ে যাবে। ওদের অসুস্থ হোক যতটুকু, তার থেকে অনেক বেশি সে অস্থির হয়ে উঠবে। এখন দেখুন আমি আপনাদেরকে সব সময় বলি যে আমাদের মেডিসিনগুলো কিসের জন্য? রোগীর জন্য। কার জন্য না? মানে কিসের জন্য না? রোগের জন্য না, রোগীর জন্য। তাহলে রোগীটা যদি এমন টাইপের হয়, রোগীটার মাইন্ড সিমটম যদি এই ধরনের হয়, রোগীটার আপনার ওই সার্বিক বৈশিষ্ট্য যদি কেমোমিলার মতো হয়, তাহলে আমি যে কোনো রোগে আমি কি করতে পারবো? এটাকে প্রাধান্য দিয়ে আমি কেমোমিলা ইউজ করতে পারবো। তবে হোমিওপ্যাথিটাকে আরো ভালো অবস্থানে নেওয়ার জন্য, আমাদের সফলতার হার আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমরা রোগ ভিত্তিক আলোচনাও এটা সাথে করব, রাখবো। কেননা প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রশ্ন আসতে পারে, যে প্রশ্ন আসতে পারে আপনার বিভিন্ন ভেতায় কেমোমিলার কার্যকারিতা লিখুন, তবে প্রশ্ন আসতে পারে। অথবা প্রশ্ন আসতে পারে টনসিল প্রদাহে কেমোমিলার লক্ষণ সমূহ লিখুন। তাহলে দেখুন আমাদের কাছে প্রাধান্য পাবে কোনটা? মানসিক সিমটম, এগুলো লাগবে, একবারে বেশি প্রাধান্য পাবে। এটা আমার কথা না, আপনারা যদি চান আমি ডকুমেন্ট দেখাতে পারবো, আমি পড়ে আসছি, এখানে বিভিন্ন জায়গায় আমি পেয়েছি যে কেমোমিলার মাইন্ড সিমটমটাকে প্রাধান্য দিতে হবে, অন্যান্য রোগজনিত লক্ষণগুলোকে তেমন প্রাধান্য দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে ছাড়াও চলবে না। আমাদেরকে অতিরিক্ত সফলতা পেতে হলে এবং অতিরিক্ত জানতে হলে আমাদের মেডিসিনগুলো সম্পর্কে ধারণা রাখতে অবশ্যই হবে। বিভিন্ন মেটেরিয়াল আমি এই বিষয়টা পেয়েছি, একটা বিষয়, এটা কমন বিষয়, সবাই জানে যে শিশুদের ক্ষেত্রে আমাদের এই কেমোমিলা খুব ভালো কাজ করে শিশুদের ক্ষেত্রে। এবং শিশুদের ক্ষেত্রে যে মেডিসিনগুলো ভালো কাজ করে তার মধ্যে মানে প্রথম সারিতে আজকের আমাদের এই কেমোমিলা। এই জন্য আমি দেখেছি অনেক ডাক্তার আপনার রোগের নাম শুনেই কেমোমিলা দিয়ে দেয় বাচ্চাদেরকে। বাচ্চারা অনেকটাই কেমোমিলার মাইন্ডের মতো ওরা অটোমেটিক্যালি হয়ে যায়। তাই অনেক ডাক্তারকে আমি দেখেছি রোগের নাম শুনেই তাদেরকে কেমোমিলা আগে দিয়ে দেয়, যদিও এটা আমাদের হোমিওপ্যাথিক নিয়ম অনুযায়ী সঠিক না। আমাদের আরো গভীরে ঢুকে পার্থক্য খুঁজে বের করতে হবে। তাহলে দাঁত ওঠার সময় যদি বাচ্চাদের উদারময় সৃষ্টি হয় অথবা পেট সংক্রান্ত কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হয় দাঁত ওঠার সময়কালে, ওই সময় আমাদের আজকের এই কেমোমিলা খুব ভালো কার্যকরী একটি মেডিসিন। আমরা কেমোমিলার কথা চিন্তা করতে পারি। এবং সেটা আমি বলেছিলাম আপনাদেরকে, এটা মনে রাখতে হবে যে ক্রোধের পর, খুব বেশি রাগান্বিত হওয়ার পরে যদি পেট ব্যথা না হয়, উদারময় হয় অথবা যে কোনো রোগ হয়, সেখানে আমাদের অবশ্যই কেমোমিলার চিন্তা করতে হবে। যদিও আরো মেডিসিন রয়েছে, আমরা কেমোমিলার অন্যান্য লক্ষণকে মিলিয়ে আমরা প্রেসক্রাইব করব। এখন দেখুন আর একটা পয়েন্ট, আমি এখন রোগ অনুযায়ী আপনাদের সাথে কথা বলছি। আমি এই জন্যই বলি আমাদের একটা মেডিসিন অনেক আলোচনা করা যায়, কারণ এটা তো আপনার
ওই রূপজনিত বিষয় আলোচনা করতে হবে, মাইন্ডসেট আলোচনা করতে হবে, ইচ্ছা নিচ্ছে আলোচনা করতে হবে, তার চিন্তাধারার বিস্তারিত আলোচনা করতে হবে। সুতরাং একটা মেডিসিন কিনে গবেষণা করতে গেলে আপনার সহজে শেষ হবে না, কারণ অসংখ্য মেটেরিয়াল মেডিকা আমাদের পড়তে হবে এবং আমরা পড়ি, সেখান থেকে আমরা অনেক ইনফরমেশন পাই। আর এই ইনফরমেশন গুলা আমাদের মনে রাখার জন্য অবশ্যই কি করতে হবে, কন্টিনিউ স্টাডি আমাদের চালু রাখতে হবে। তাহলে আমি বলেছিলাম ক্যামোমিলা, দেখেন এটা আমি গতকাল ক্লাসে মনে হয় বলেছিলাম, ক্যামোমিলার মা মানে জননী যদি আপনার রাগান্বিত অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ায়, তীব্র রাগ, সেই সময় যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর ফলে বাচ্চা রোগাক্রান্ত হয়, সেখানেও কিন্তু আমাদের আজকের এই ক্যামোমিলা খুব ভালো মানের একটা মেডিসিন। অর্থাৎ দুধের মাধ্যমে মায়ের রাগান্বিত যে একটা আপনার ওই রাগ ধারা, সেই রাগের প্রবণতাটা আমরা শিশুর মাঝে পেয়ে যাই, সেটার ধারকটা হলো দুধ। তাহলে আমরা যখন বাচ্চাদের চিকিৎসা করব তখন অবশ্যই তার সামনের 1-2 দিনের ইতিহাস নেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে সহজ করার জন্য কিন্তু বলি যে বাচ্চাটা অসুস্থ যে হলো, কেন হলো, কোনো কারণ আছে কিনা, বাচ্চা কোনো উল্টাপাল্টা খাবার খেয়েছে কিনা, বাচ্চার মানে পেট খারাপ করার মতো কোনো খাবার খেয়েছে কিনা, বাচ্চা বেশিক্ষণ সময় নিয়ে গোসল করেছে কিনা, অথবা মানে কোনো বাড়িতে কোনো ঝগড়া হয়েছে কিনা, ঝগড়ার পর তার শিশুকে এসে দুধ খাওয়াইছে কিনা, এই সবগুলো বিষয় যদি আমরা ধরতে পারি তাহলে হোমিওপ্যাথি আমাদের জন্য আরো সফলতার দুয়ার কি খুব কাছে নিয়ে আসবে। এই জন্য আমরা চাই আমাদের মেডিসিন গুলোর প্রত্যেকটা লক্ষণ যেন আমরা কি করতে পারি, মনে রাখতে পারি। এখন দেখুন আর একটা বিষয় আমি বলে দেই প্রসঙ্গত, বাচ্চার মা খুব বেশি ভয় পেয়েছেন কোনো কারণে, এটা হতে পারে, ভয় পেতেই পারে, বাচ্চার মা হঠাৎ করে ভয় পেয়েছে এবং সেই ভয়ের যে একটা আপনার প্রবাহ মনের ভিতরে যে একটা আপনার বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থায় যদি বাচ্চাকে দুধ খাওয়ানো হয় তাহলে সেই বাচ্চা অসুস্থ হতে পারে, খিঁচুনি হতে পারে, আক্ষেপ হতে পারে। এই অবস্থায় যদি আমরা শুনতে পাই, সেখানে আমাদের ওফিয়াম মেডিসিন খুব বেশি ভালো কার্যকরী একটা মেডিসিন এবং একুনাইট আমাদের কার্যকরী মেডিসিন। পাশাপাশি আমরা আজকের এই মেডিসিন ক্যামোমিলা কেউ চিন্তা করতে পারি। অন্যান্য বৈশিষ্ট্য শুধু শিশুর ক্ষেত্রে না, শিশুর মায়ের দিকটা আমার দেখতে হবে, শিশুর মায়ের অবস্থা দেখে ক্যামোমিলার কিনা, শিশুর মার সমস্ত বিষয় যদি ক্যামোমিলাতে পাই তাহলে আমরা সেখানে ক্যামোমিলা দিব, 1-2 ডোজেই আপনার রোগ মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখন যান আমি ধারাবাহিকভাবে যাই, কোন কোন রোগে বিশেষভাবে আলোচনা করা হয়েছে মেটেরিয়াল মেডিকাতে, আমি ধারাবাহিকভাবে সামনের দিকে মানে এগিয়ে যাচ্ছি। ঋতুস্রাব মহিলাদের ক্ষেত্রে এখানে এই মেডিসিনটা ভালো কাজ করে। আমি শুধু এটা বলতে পারবো না যে ঋতুস্রাবে এই মেডিসিনটা আমরা ইউজ করবো, আমি এভাবে বলবো না, কারণ অনেকগুলো মেডিসিন আছে ওই ঋতুস্রাব জনিত আপনার ঝামেলায় আমাদের অন্যান্য মেডিসিন গুলো ভালো 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 কাজ করে থাকে। আমরা শুধুমাত্র তার মাইল্ড সিমটম সহ এবং সাধারণভাবে আমরা ওই রোগজনিত লক্ষণগুলো জানবো, যাতে করে আমাদের চিকিৎসাটা আরো সহজ হয়। তাহলে ঋতুস্রাবের জামাটা কেমন হয়, ওই যখন মানুষের মহিলাদের যখন আপনার মাসিক শুরু হয় তখন অসহ্য যন্ত্রণা এবং সেই সাথে কালো কালো চাপ চাপ ব্লিডিং হবে। ব্লিডিং এর কালারটা কি হবে, কালো। তাহলে কালো কালার তো আমাদের আরো অনেকগুলো মেডিসিনে পাওয়া যায়, তো আমরা সেই মেডিসিনের সাথে পার্থক্য করব অন্যান্য সিমটম দিয়ে। তবে আপাতত আমাদের আজকের এই ক্যামোমিলা জানার জন্য আমাদের জেনে রাখতে হবে যে তাদের ঋতুস্রাবকালীন যন্ত্রণা সময় তাদের যে ব্লিডিংটা হয় সেটা হয় চাপ চাপ কালো, এবং এই ব্লিডিং হওয়ার প্রবণতাটা বেশি বেড়ে যায় কখন, আমরা জানি এই রোগগুলোকে বাড়া কমা এই ইতিহাসগুলো আমাদের কি করতে হয়, জানতে হয়, বুঝতে হয়। কারণ আপনার ওষুধ সঠিক হওয়ার জন্য একটা পূর্ব শর্ত হলো হ্রাস বৃদ্ধি। তাহলে আমি দেখতে পেয়েছি, আমি পড়েছি এবং আমি জেনেছি যে এই ব্লিডিং হওয়ার অবস্থাটা শুয়ে থাকলে বেশি হয়, মানে রক্তস্রাবের প্রবণতাটা শুয়ে থাকলে বেশি হয়। যদি আমরা এই ধরনের প্রবণতা পাই, সাথে সাথে ক্যামোমিলার মাইল্ড সিমটম গুলো পাই, সেখানে আমরা আজকের এই ক্যামোমিলাকে আমরা চিন্তা করতে পারি। দেখুন আমরা যারা না পড়ি কিংবা না জানি যে ক্যামোমিলা, আমরা চিন্তা করব ঋতুস্রাবে কাজ করে কি করে না, এরকম চিন্তা করব, কেটা জানে করে কি করে না, আছে কি নাই কে জানে।
আজকে পড়েছি, আমরা জানতে পেরেছি যে ঋতুস্রাবেও ভালো কাজ করে আমাদের আজকের এই কেমো মিলা। এখন ঝান টনসিল প্রদাহে, টনসিল প্রদাহেও কাজ করে। টনসিল প্রদাহের জন্য কি আরো অনেকগুলো মেডিসিন আছে না? আমাদের হিপারসাল, ফাইটোলক্কা, আপনার লেকিসিস, সালপার, মানে অনেকগুলো মেডিসিন আছে। এরপরেও আমাদের ওভার কনফিডেন্সের জন্য আমরা আমাদের জেনে রাখতে হবে যে আমরা রোগ অনুযায়ী চিকিৎসা করি না, তবে রোগ লক্ষণগুলোকে আমরা কি করি, গুরুত্ব দিয়ে মেডিসিন সিলেকশন করি। তাহলে টনসিল প্রদাহ যদি আমরা পাই, সেখানে যদি লালা নিঃসরণ হয় এবং তার গাল গলা একবারে ফুলে যায়, মানে ফুলে গিয়েছে, এবং সেই অবস্থা যদি আমরা তার কাছে যদি, বিশেষ করে শিশুর ক্ষেত্রে যদি আমরা ওই মানসিক কর্কশবাসী রাগান্বিত হওয়ার প্রবণতাটা পাই এবং জিনিসপত্র ছুঁড়ে মারার প্রবণতা পাই, মানে জ্ঞান 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 ফ্যান ফ্যান করে কান্নার একটা সবসময় খালি খা দেয়, কান্না করে, এটা চায় সেটা চায়, দেওয়ার পরেও সে শান্ত হয় না, যদি আমরা এই ধরনের মানসিক প্রবণতার সাথে তার আপনার টনসিল প্রদাহ পায়, গাল ফুলে ওঠার প্রবণতা পায়, সেখানে আমরা আজকের এই কেমোমিলাকে প্রেসক্রাইব করতে পারি। গেল টনসিল প্রদাহ। এখন যান দাঁত ব্যথা, দাঁতের ব্যথায় এই মেডিসিনও ভালো কাজ করে। এটা লক্ষণটা কি দেখুন, দাঁতের ব্যথায় এটা ঠান্ডা জলে আরাম বোধ করে, শুধু দাঁতের ব্যথায়। আর এক রোগে যাবেন, সেখানে গিয়ে দেখবেন আপনার গরমে আরাম বোধ করে। যেহেতু আমরা দাঁত প্রসঙ্গ, তাহলে আমরা অনেকগুলো মেডিসিন পাবো আপনার ঠান্ডা পানিতে মানে ঠান্ডা প্রয়োগে আরাম বোধ করবে। আমাদের আজকের এই কেমোমিলাতে আমরা পেয়েছি তাদের দাঁত ব্যথাগুলো কেমন হবে, ঠান্ডা প্রয়োগে আরাম বোধ করবে। এবং ওরা যদি গরম খাবার খায় কিংবা গরম কিছু মুখে দেয়, এই গরম খাবার খাওয়ার ফলে তাদের দাঁতে বেদনা হবে। যদি তার গরম খাওয়ার ফলে দাঁতে বেদনা হয়, গরম ঘরে প্রবেশ করলে দাঁতে বেদনা হয়, সেখানে আমরা আজকের এই কেমোমিলাকে কি করতে পারি, প্রেসক্রাইব করতে পারি। এই গরমে বৃদ্ধি হওয়া মানে গরমে ভাড়া দাঁতের ব্যথা, সেখানে কিন্তু আমাদের পালসেটিলাও ভালো কাজ করবে। এখন দেখুন পালসেটিলা আর কেমোমিলা আকাশ পাতাল ব্যবধান। পালসেটিলা কি কেমোমিলার মতো ঝগড়া করবে? পালসেটিলা কি কেমোমিলার মতো একেবারে অসুস্থ হয়ে যাবে এরপরেও ঝগড়া করবে? না। পালসেটিলা চায় যে কেঁদে হোক, হেসে হোক, ভালোবাসা দিয়ে হোক, যেভাবেই হোক, আমি আমার অন্যদের কাছে তাদের দৃষ্টি আকর্ষণ করব। আমি কেন? তারা যেন আমাকে কি করে, ভালোবাসে। সে একটা জিনিস চায়, মানুষের ভালোবাসা চায়। এই মানুষের ভালোবাসা চাওয়াটা কাদের বেশি হয়? মহিলাদের, মেয়েদের বেশি হয়। কারণ মেয়েরা জানে যে আমরা পরনির্ভরশীল। একটা মেয়ে অতি সহজেই কেঁদে দেয়, কেন? যাতে করে তার স্বামী তাকে অতিরিক্ত ভালোবাসা দেয়। সহজে মনে কষ্ট নিয়ে কেঁদে ফেলে, যাতে করে সে অন্য জনের কি পায়, ভালোবাসা পায়। তাহলে কোথায় পালসেটিলা আর কোথায় কেমোমিলা? যদি কেমোমিলার মেয়ে হয়, তাহলে কি আর এত ভালোবাসার জন্য এই করবে, আপনার ভালো ভালো কথা বলবে, হেসে হেসে কথা বলবে? না। সে প্রয়োজনে একটু যদি মনে করেন যে আহ শরীরে ব্যথা, এই ব্যথার জন্য সে একেবারে ঘরটা রেখে মনে করেন যে মানে জগরাটে বানিয়ে ফেলবে। কিন্তু এই ধরনের প্রবণতা আমরা পাই, সেখানে আমরা কেমোমিলাকে চিন্তা করতে পারি। এই জন্যে যখন আমরা একই রোগে একাধিক মেডিসিন পাবো, আমরা মেডিসিন গুলোতে কম্পেয়ার করার চেষ্টা করব। কোনগুলো? যেগুলো আমি জানি। এখন আমি একটা মেডিসিন জানি না, সেই মেডিসিন তো কম্পেয়ার করতে পারবো না। এই জন্যই তো আমাদের কন্টিনিউ স্টাডি করতে হবে, যাতে করে আমাদের মেডিসিন জানার ক্ষেত্রে আপনার ধারাবাহিকতা থাকে এবং আমরা জেনে বুঝে সঠিক হোমিওপ্যাথিক ওষুধ দিতে পারি। এখন যান কাশিতে। ওই কেমোমিলার রোগীর কাশিটা কেমন হয়? ওদের কাশিটা হয় শুষ্ক, শুষ্ক কাশি, গলার মধ্যে সুর সুর শব্দ করে। হ্যাঁ, এই যে শুষ্ক কাশির ক্ষেত্রে কিন্তু আমাদের ব্রায়োনিয়াও ভালো কাজ করে। ব্রায়োনিয়া এবং কেমোমিলা দুটা মেডিসিন কিন্তু খুব কাছাকাছি, রাগের ক্ষেত্রেও কাছাকাছি। ব্রায়োনিয়াও জিনিসপত্র ছুঁড়ে মারে, সহজে রাগান্বিত হয়ে যায়। আমাদের আজকের এই কেমোমিলাও সহজে রাগান্বিত হয়ে যায়, বাচ্চারা জিনিসপত্র হাত থেকে ছুঁড়ে মারে। এই দুটোর মধ্যে পার্থক্য খুঁজে বের করুন।
আমাদের খুঁজতে হবে কোথায় পার্থক্য আছে, পার্থক্য বের করে আমাদের সঠিক ঔষধ প্রয়োগ করতে হবে। তাহলে দেখুন, আমরা জানি কেমোমেলার শিশু জ্ঞান 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 করতেই থাকে। কুলে মানে ওদেরকে ওরা এটা চাইবে সেটা চাইবে, জ্ঞান জ্ঞান করতেছে। কুলে নিছেন, একটু শান্ত হবে, নিয়ে ঘুরতেছেন, সে শান্ত থাকবে। কিন্তু আমাদের ব্রায়োনিয়া কুলে নিছেন ঠিক আছে, কিন্তু কুলে নিয়ে চুপচাপ থাকতে হবে। এত বেশি কি করা যাবে না, হাঁটা চড়া দৌড়াদৌড়ি করা যাবে না। কিন্তু কেমোমিলা যদি চুপচাপ নিয়ে বসে থাকে তাহলে সে কি করবে না, শান্ত হবে না। তার শান্ত হওয়ার জন্য তাকে নিয়ে ঘুরতে হবে। তাহলে বাচ্চাকে নিয়ে যদি ঘোরাফেরা করা হয়, আপনার এদিক সেদিক ছুটাছুটি করা হয়, তাহলে বাচ্চা শান্ত থাকে। এটা হলো কি কেমোমিলা। এই জন্য আমরা জানি, আমরা ব্রায়োনিয়া পড়েছি বিদায় বলতে পারি যে ব্রায়োনিয়া কি চুপচাপ থাকতে পছন্দ করে। সামান্য লড়তেও ওরা কি করে না, পছন্দ করে না, একেবারে অনিচ্ছা। তাহলে আমাদের কেমোমিলের সাথে ব্রায়োনিয়ার একটা পার্থক্য আমরা খুঁজে পেয়েছি কাশির ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমরা যাব কোথায়, জ্বরের ক্ষেত্রে। তার মানে জ্বরের ক্ষেত্রে কেমোমিলা কাজ করে। আমরা যারা নতুন, আমরা দেখবো একটা মেডিসিন এত রোগে কাজ করে কিভাবে, যারা নতুন। এটা তো আমিও চিন্তা করতাম যে আসলে এটা কি, হোমিওপ্যাথি এটা কেমন চিকিৎসা। কিন্তু এখন আলহামদুলিল্লাহ প্রায় সময়ই আপনার যখন শুনি, আজকেও শুনেছি, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আজকেও আমি যখন চেম্বারে ঢুকছি তখন আমার যে অটো দিয়ে আমি আসছি সেই অটোতে একজন প্যাসেঞ্জার, আমার পেশেন্ট, সে বলতেছে ডাক্তার সাহেব আপনার ওষুধগুলো অনেক ভালো। আচ্ছা বলুন তো, আমাদের কোনো ওষুধ কি আপনার খারাপ, মন্দ কোনো ওষুধ আছে? মূলত ওষুধ তো সবগুলাই ভালো, কিন্তু আমার সিলেকশনটা ঠিক ছিল। আপনার ওষুধ যখনই খাওয়াইছি তখন থেকেই ভালো অবস্থানে আছে, এখনো ভালো। তাহলে উনি কি বললো, আপনার ওষুধগুলো ভালো। তাহলে এই ভালো ওষুধ হওয়ার জন্য আমাদের প্রয়োজন কি, গবেষণা করা। প্রয়োজন কি, বেশি বেশি পড়াশোনা করা। যদি আমরা বেশি বেশি পড়াশোনা করতে পারি তাহলে হোমিওপ্যাথিক সফলতা আমরা পাবো। এখন চলে যান কোথায়, জ্বর। দেখেন, আমরা জানি হ্রাস বৃদ্ধি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমাদের এই আজকের এই কেমোমিলা পেশেন্টের জ্বর সকাল 11টার পর থেকে, 11টা থেকে নিয়ে জ্বরের প্রবণতাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। শুরু হবে কটা থেকে, 11টা থেকে। সেই সাথে তার পানি পিপাসা পাওয়া যাবে। মানে তার জ্বর যত বেশি হবে তত বেশি পানি পিপাসা তার মাঝে পাওয়া যাবে। সাথে আর একটা বিষয় আমরা পাবো, কি পাবো, যে ওই পেশেন্টের দুইটা গাল, আমাদের মানুষের কয়টা গাল, দুইটা গাল, ওই দুইটা গাল, একটা গাল থাকবে গরম এবং বেশি গরম এবং লাল ভাব থাকবে একটা গাল, আর একটা গাল থাকবে কি, ফ্যাকাশে এবং ঠান্ডা। যদি আমরা এটা পেয়ে যাই তাহলে তো আমাদের আরো বেশি নিশ্চিত হয়ে গেলাম যে আজকের রুগীটা হলো কেমোমিলার। তাহলে দেখুন, আপনাদের যারা নতুন তাদের অবিশ্বাস হতে পারে, স্যার এগুলোকে আমরা আসলে পাবো, যে এক গাল গরম আর এক গাল ঠান্ডা? আমি বলবো পাবো, এরকম চিন্তা আমিও করতাম, এখন তো পাই। পিকুলিয়ার লক্ষণগুলো অনেক সময় আমরা রোগীর মাঝে পাই, আপনারাও পাবেন। তাহলে জ্বর অবস্থায় এক গাল ঠান্ডা এক গাল গরম এই ধরনের প্রবণতা যদি আমরা পাই, এক গাল লাল এক গাল ফ্যাকাশে, যদি আমরা এই ধরনের প্রবণতা পাই তাহলে সেখানে কি করতে পারি, কেমোমিলাকে চিন্তা করতে পারি। এবং সাথে তার ঘামটা নেবেন, যদি পান যে তার মাথা প্রচুর ঘামে এবং মাথার ঘাম দিয়ে কি হয়, তার মাথার চুলগুলো ভিজে যায়, যদি আমরা এটাও সাথে পাওয়া যায় এবং চমকে উঠে, জ্বর অবস্থায় চমকে যায়, চমকে ওঠার প্রবণতা পাওয়া যায়, সেখানে আমরা আজকের এই কেমোমিলাকে চিন্তা করতে পারি। এখন কেমোমিলার সাথে যদি আমি বেলেডোনাকে চিন্তা করি, কারণ আমার কাছে যখন আসবে তখন রুগী এসে তো বলবে না আমাকে কেমোমিলা দিন, রুগী এসে বলবে না আমাকে বেলেডোনা দেন। এই জন্য আমাদের কম্পেয়ার করে করে রোগীর কাছ থেকে লক্ষণগুলো সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আমাদের সঠিক মেডিসিনগুলো সিলেকশন করতে হবে। অর্থাৎ যে কোনো রোগ হোক, সেই রোগের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, আমাদের মাইন্ড সিমটমের সাথে চিন্তা অবশ্যই অবশ্যই করতে হবে। এখন যান খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে,
যে এটা আমাদের অনেক সময় কাজে লাগবে। আমি কিছুদিন মানে আগে যদি আমার কাছে কোনো প্রসবকালীন কোনো পেশেন্ট রোগী আসতো, তাহলে চলে যান বলছি। প্রসবকালীন যদি কোনো পেশেন্ট আমাদের মাঝে আসে, আমার কাছে আসতো, তখন আমি কি করতাম? হাতে নিতাম না। কেন? আমি ভয় পেতাম যে কি জানি হয়, পরে কোনো সমস্যা হয় কিনা। কিন্তু এখন তো ভালো লাগে, এখন আমরা লক্ষণ জেনেছি, লক্ষণ বুঝেছি, তাহলে আমাদের আজকের এই কেমো মিলার প্রসবকালীন লক্ষণগুলো কেমন হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি আমরা দেখি যে প্রসবকালীন সময়ে জননী আপনার ব্যথার জন্য গালিগালাজ করতে থাকে এবং বলে যে মানে নিজের পেটের বাচ্চাকে পর্যন্ত সে গালিগালাজ করতে শুরু করে, নিজের স্বামীকে গালিগালাজ করা শুরু করে দেয়, যদি আমরা এই মাইন্ড সিমটমটা পাই, সেখানে আমরা কেমোমিলাকে চিন্তা করতে পারি। এবং সেই সাথে যদি দেখেন আপনার ওই ব্যথার ধরনটা, এটাও আমাদের লাগবে ওভার নিশ্চিত হওয়ার জন্য। আমরা যদি ওভার নিশ্চিত হতে চাই, তাহলে কি করতে হবে? ওই ব্যথার ধরনটাকেও চিন্তা করতে হবে। দেখুন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই যে আপনি ওষুধ প্রয়োগ করবেন, একটা নর্মাল ডেলিভারি স্বপ্ন এখন মহিলারা স্বপ্ন দেখতে থাকে যে যদি আমার নর্মাল ভাবে আমার সন্তান হতো, তাহলে কতই না ভালো হতো, এত কাটাছেঁড়ার কোনো প্রয়োজন ছিল না। আমরা যদি সঠিকভাবে আমরা ম্যানেজমেন্ট করতে পারি এবং লক্ষণ অনুযায়ী যদি আমরা মেডিসিন প্রেসক্রাইব করতে পারি, তাহলে সেই কাজটা অনেক সহজ হবে। তাহলে তার রোগ লক্ষণটা কেমন হবে, তার ব্যথার ধরনটা কেমন হবে, তার ব্যথাটা সিস্ট তৈরি হবে কোথায়? কোমরে অথবা পিঠে। সেই ব্যথাটা যদি সামনের দিকে, যদি জরায়ুর দিকে চাপ না দিয়ে সেই ব্যথাটা, আপনি এগুলো একজন গাইনি ডাক্তার, এগুলো শিখতে হবে, সেই ব্যথাটা পিছন দিয়ে তার মানে উরাতের দিকে এসে নিচের দিকে চলে যাবে, অর্থাৎ সেই ব্যথাটা বাচ্চা হওয়ার জন্য কাজে লাগবে না। কেন? কারণ তার ব্যথাটা পিছন দিকে যায় মানে উরাত দিয়ে নিচের দিকে নেমে যাবে এবং তার ওই ব্যথাটা সামনের দিকে আপনার ওই চাপ না দেওয়ার ফলে আপনার সেখানে ওই জরায়ুর যেটা কঠিনতা ভাব, সেই কঠিনতার ভাবটা থাকবে। যদি সেখানে আপনার ওই না হয়, আপনার কি প্রশমিত না হয়, তাহলে তো বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না, ব্যথাগুলো পিছন দিকেই চলে যাবে। সুতরাং আমরা যদি এই ধরনটা পাই এবং যদি রোগীর কাছ থেকে, ওই রোগীর কাছ থেকে আপনি শুনতে পান যে আমার ব্যথা তো উপরের দিকে চাপ দেয়, ওইদিকে চাপটা আসে না, সেক্ষেত্রে আমরা আজকের এই মেডিসিন কেমোমিলাকে চিন্তা করতে পারি। সুতরাং আমাদের হাতিয়ার কি? আমাদের হাতিয়ার হলো লক্ষণ। লক্ষণ সমূহ যদি আমরা চিন্তা করে ওষুধ প্রয়োগ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের এই মেডিসিন ধারা অনেক সফলতা পাওয়া সম্ভব। দেখুন, এখন স্তন্যদানকালীন মায়েদের ক্ষেত্রে যদি কোনো মা তার সন্তানকে দুধ পান করায়, দুধ পান করানোর সময় যদি তার জরায়ুতে ব্যথা হয়, তাহলে সেখানে আমাদের কেমোমিলা খুব ভালো কার্যকরী মেডিসিন। এবং সাথে আমরা যদি পাই কি, যে বাচ্চাকে দুধ খাওয়ানোর পর অটোমেটিক আপনার দুধগুলো আপনার চুয়ে চুয়ে আসতে থাকে স্তন থেকে, যে এই ধরনের প্রবণতা আমরা পাই, সেখানে আমাদের আজকের এই মেডিসিন কেমোমিলাকে চিন্তা করতে পারি। আমি খুব তাড়াতাড়ি করছি, এখন 4:25 বেজে গেছে। এরপরে আপনার পেট ব্যথার ক্ষেত্রে, যদি আমরা পেট ব্যথার ক্ষেত্রে আমরা যাই, সেখানে আমরা দেখব তার পাকস্থলীটা কেউ সংকুচন হয়ে আসবে, চুটো হয়ে আসবে। কেউ যদি বলে ডাক্তার সাহেব আমার পাকস্থলীটা চুটো হয়ে আসছে, সংকুচন হয়ে গেছে, এমন আমার কাছে মনে হচ্ছে, এমনকি আমার মনে হচ্ছে আমার পেটে যেন কি পাথর চাপা আছে, যদি ওই ধরনের পাথর চাপার বিষয় আমাদেরকে বলে, তাহলে আমরা আজকের এই কেমোমিলাকে চিন্তা করতে পারি। সাথে কিন্তু আমরা নাক্সকেও চিন্তা করতে পারি। তো নাক্সের সাথে কেমোমিলার পার্থক্য এই মুহূর্তে করলাম না। এরপরে যাই আমরা কোথায়, যে ওই পেট অনেক সময় পেট ফুলে উঠবে এবং অল্প অল্প করে বায়ু হবে এবং সেই বায়ু কোনো রকম উপশম দিবে না। তাহলে পেটের ক্ষেত্রে যদি আমরা এই ধরনের লক্ষণগুলো পাই, সাথে যদি আমরা ওই মাইন্ড সিমটমগুলো পাই, সেখানে আমরা কেমোমিলাকে প্রেসক্রাইব করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসরের নামাজের জন্য এই মুহূর্তে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।